মেম একাডেমি, প্রতিভার বিকাশে সর্বাত্মক প্রচেষ্টায় ব্রতী। সকলকে স্বাগতম। তোমরা এর আগের দিনে আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কারক সম্পর্কে তোমাদেরকে কিছুটা ধারণা দিয়েছিলাম এবং বলেছিলাম এই কারকের যে আরও বিভিন্ন ভাগ কারকের যে ভাগ 6টা তারও যে আরও অনেক ভাগ রয়েছে সেসব নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা হবে। তা সেই সময় এসে গেছে। আজকে তোমাদের সামনে আমি কর্তৃকারক, এই কর্তৃকারকের যে ভাগগুলো সেগুলো নিয়ে সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে করে তোমাদের এই কর্তৃকারক সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ হয়। আসি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা কর্তৃকারক। বিষয়টা কর্তৃকারক, তার মানে তোমরা জেনেছো আগেই যে এই কর্তৃকারকে ক্রিয়ার সাথে একেবারে সরাসরি সম্পর্ক, কাজটা বা ক্রিয়াটা যিনি সম্পাদন করছেন তিনি হচ্ছেন কর্তৃকারক। আর এখানে এটা বোঝার আরেকটা উপায় তোমাদের জানিয়েছিলাম যে ক্রিয়াপদে কে অথবা কারা, যদি এরকম কিছু প্রশ্ন ক্রিয়াপদকে করা হয় তাহলে আমরা কিন্তু সরাসরি কর্তৃকারক বা কর্তৃপদ পেয়ে যাব। এখন এই কর্তৃকারকের ভাগে আসবো, এই কর্তৃকারককেও বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমি যদি প্রধান আর অপ্রধান দুটোকে মিলিয়ে বলি তাহলে প্রায় 14 ভাগে ভাগ করা হয় কর্তৃকারককে। অতগুলো প্রয়োজন হয় না, যে কটা দরকার বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, একেবারে নিচু ক্লাস থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই কটা শ্রেণীতে বদ্ধ যে কটা ভাগ দরকার প্রয়োজন হয় সেই কটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি উক্তকর্তা। উক্তকর্তা তার কথা হচ্ছে তোমরা আগেই জেনেছো বাচ্যের বিষয়ে যে বাচ্য প্রথমত বাংলায় 4 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। তা ওই কর্তৃবাচ্যের যে কর্তা, অর্থাৎ যেখানে যৌগিক ক্রিয়া নয় একেবারে মৌলিক ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াপদের ক্ষেত্রে যেটা বলা হয় কর্তৃবাচ্যের যে কর্তা সেটা হচ্ছে উক্তকর্তা। যেমন একটা উদাহরণ দিই, যদি এই সংক্ষিপ্ত বাক্যটা নিজে বিদ্যাসাগর ছিলেন মহামানব, যদি এই বাক্যটা রাখি তাহলে ছিলেনটা ক্রিয়াপদ। আর যদি এই যে ছিলেন যে ক্রিয়াপদটা, এটা কিন্তু দুটো ক্রিয়াপদের মিলিত নয়, এটা একটাই ক্রিয়াপদ। যেমন বলছি বলেছে, এটা একটা মৌলিক ক্রিয়া, কিন্তু যদি বলি বলা হয়েছে এটা কিন্তু একটা যৌগিক ক্রিয়া। বলেছে আর বলা হয়েছে এই দুটোর মধ্যে ফারাক এটাই, একটা মৌলিক ক্রিয়া আর একটা যৌগিক ক্রিয়া। যখন মৌলিক ক্রিয়া থাকবে একটাই ক্রিয়াপদ থাকবে, একটাই ক্রিয়াপদ, সেক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় যে সেক্ষেত্রে যে কর্তা সেটা হবে এই যে কে ছিলেন না বিদ্যাসাগর, বিদ্যাসাগর মহাশয়। ওই বিদ্যাসাগরটা হচ্ছে উক্তকর্তা, কর্তৃবাচ্যের যে কর্তা সেটা হচ্ছে উক্তকর্তা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বরে আসি, এরপরে যে অনুক্তকর্তা। কর্তৃবাচ্যের কর্তাকে বলা হয় উক্তকর্তা, আর কর্তৃবাচ্য ছাড়া কর্মবাচ্য বা ভাববাচ্য এর যে কর্তা তাকে বলা হচ্ছে অনুক্তকর্তা। যেমন যদি বলি
তার ভাত খাওয়া হয়েছে। তাহলে ক্রিয়াপদটা কিন্তু দেখো খাওয়া হয়েছে। আর এক্ষেত্রে দুটো ক্রিয়াপদ রয়েছে, মানে যৌগিক ক্রিয়া রয়েছে এবং একটা হজাত ক্রিয়াপদ। এই হজাত ক্রিয়াপদ কিন্তু কর্মবাচ্য বা ভাববাচ্যের একটা বৈশিষ্ট্য তোমরা আগে থেকে জানো। তা খাওয়া হয়েছে তাহলে এটা কর্তৃবাচ্য নয়, কর্ম বা ভাববাচ্য। এখানে একটা ভাববাচ্য যদিও। তার ভাত খাওয়া হয়েছে, কার ভাত খাওয়া হয়েছে? তাহলে তারটা হচ্ছে কর্তা, মানে সে খেয়েছে। এক্ষেত্রে মানে আমি বলেছিলাম যে কর্তৃবাচ্য ছাড়া মানে ভাব এবং কর্মবাচ্যের যে কর্তা তাকে বলে অনুক্ত কর্তা। তাহলে এটা হচ্ছে অনুক্ত কর্তা। বুঝতে পেরেছো? এরপরে তিনেতে আসি। এবার যে আলোচনায় আসবো সেটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। মানে কর্তা বলতে সবই কর্তৃকারক, কিন্তু কর্তৃকারক যে ভাগটা সেটা নিয়ে আসছি। নিরপেক্ষ কর্তা অনেক সময় দেখা যায় যে যদি বাক্যে দুটি ক্রিয়াপদ থাকে, মানে একটা সমাপিকা ক্রিয়া এবং একটা অসমাপিকা ক্রিয়া, এবং দুটি ক্রিয়াপদে যদি দুটো কর্তা থাকে তাহলে যেটা অসমাপিকা ক্রিয়ার কর্তা সেটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন আমি বাক্য যেটা লিখলাম, পুলিশ আসায় চোর পালালো। তাহলে ক্রিয়াপদটা হচ্ছে পালালো, মানে সমাপিকা ক্রিয়া যে অর্থকে সম্পূর্ণ করেছে। আর একটা হচ্ছে আসায়, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে দুটো ক্রিয়াপদ আছে, দুটোকে যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে কে আসায় না পুলিশ আসায়, আর কে পালালো না চোর পালালো, দুটোই তাহলে কর্তা। এবার কথা হচ্ছে যে নিরপেক্ষ কর্তা কাকে বলা হচ্ছে না, যেটা অসমাপিকা ক্রিয়ার কর্তা। মানে অসমাপিকা যে ক্রিয়াপদটা থাকবে সেটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। মানে এখানে পুলিশটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। এরকম আরো উদাহরণ আছে, সেটা তোমরা দেখবে বইতে। এরপরে 4 নম্বর যেটা আসি, 4, সেটা হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে প্রযোজক কর্তা কাকে বলা হয়? অনেক সময় দেখা যায় যে বাক্যে ক্রিয়াটা যারা সংগঠিত করছে, যেমন মানে তাদের দুজনের একজন আর একজনকে অনুপ্রেরণা দিচ্ছে আর একজন কাজটা করছে। আমরা উদাহরণ হিসেবে একটা নিতে পারি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে যদি এই বাক্যটা আমরা দেখি তাহলে দেখা যাবে মা চাঁদ দেখাচ্ছেন শিশুকে। তাহলে দেখাচ্ছেনটা হচ্ছে ক্রিয়াপদ, কে দেখাচ্ছেন? মা। আর কাকে দেখাচ্ছেন? শিশুকে। মানে শিশু কাজটা করছে, শিশু যেহেতু কাজটা করছে মা তাকে দিয়ে করাচ্ছেন, মানে বাক্যে মা শিশুকে কি করছেন না অনুপ্রেরণা যোগাচ্ছেন কাজটা করার ক্ষেত্রে। সেক্ষেত্রে কি হবে? তাহলে এটা প্রযোজক কর্তা কাকে বলে? যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয় বা অন্যকে কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়, সে হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে এখানে মা, এই মা শব্দটা হচ্ছে মা যে ক্রিয়াপদ যে কর্তা পদটা রয়েছে এটা হচ্ছে প্রযোজক কর্তা। আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বরে আসি, প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা এটা কি না, এই বাক্য দিয়ে প্রযোজ্য কর্তা দেখানো যায়। যে নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজটা করিয়ে নেয় সেটা হচ্ছে প্রযোজক কর্তা। আর ওই ক্ষেত্রে যে কাজটা করে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে শিশুকে হচ্ছে প্রযোজ্য কর্তা। ঠিক আছে, শিশুকে, এই শিশুটা হচ্ছে প্রযোজ্য কর্তা, মানে ইনি এই শিশুটি কাজটা করছে।
আর একটা যেমন তোমরা এর অন্য উদাহরণ নিতে পারো, অনেক উদাহরণ, যেমন রাখাল গরু চড়াচ্ছে বা শিক্ষক মহাশয় ছাত্রদের পড়াচ্ছেন, এই ব্যাপারটা। তাহলে প্রযোজ্য কর্তা হয়ে গেল। এবার 6 নম্বরে আসি। সমধাতুজ কর্তা। শব্দটার মধ্যে কিন্তু লেখা আছে সম মানে সমান, ধাতু মানে জানো এই ধাতু কিন্তু সেই লোহা নিকেল এসব ধাতু নয়, কিন্তু এই ধাতু হচ্ছে যেখানে ক্রিয়াপদ তৈরির মূল, মানে ক্রিয়াপদের মূল, সেটা হচ্ছে ধাতু। আর তার সঙ্গে বর্গীজ আছে মানে জাত, মানে যেটা সম ধাতু থেকে জাত। একটা উদাহরণ দিয়ে বোঝাই, যদি এই বাক্যটা যদি নিই, লেখক লেখেন, যদি এরকম একটা বাক্য থাকে, লেখক গল্প লেখেন বা অনেক কিছু, লেখক লেখেন, তাহলে লেখেনটা হচ্ছে ক্রিয়াপদ। যদি এই শব্দটা আমরা যদি বিশ্লেষণে যাই, মানে ব্যুৎপত্তিতে যাই, তাহলে লেখ ধাতু আছে, লেখ, এই লেখ ধাতু থেকে এসেছে। আর এখানে লেখক শব্দটাও দেখতে পাচ্ছ যে এটাও লেখ ধাতু থেকে, বা লেখ ধাতু, তাই তো? তাহলে যখন দেখা যাবে যে ক্রিয়াপদ যে ধাতু থেকে তৈরি, কর্তা পদ যদি সেই একই ধাতু নিষ্পন্ন হয়, মানে একই ধাতু থেকে তৈরি হয়ে থাকে, তাহলে তাকে বলা হয়, মানে এটা হয়ে যাবে সমধাতুজ কর্তা। বুঝতে পেরেছো? মানে ক্রিয়াপদ যে ধাতুজাত, কর্তা পদও যদি সেই ধাতু থেকে তৈরি হয়, তাহলে সেটা হবে সমধাতুজ কর্তা। যেমন গায়ক গান করেন, এটাও হবে গায়ক আর গান, বা গায়ক গান যাকে বলা হয়। ঠিক আছে, এরপরে আমরা 7 নম্বরে, সেটা হচ্ছে ব্যতিহার। ব্যতিহার কর্তা, যদি এইটুকু অংশে যাই, ব্যতিহার কর্তা কি হবে না, দেখা যাবে বাক্যে দুটো কর্তা পরস্পরের সম্পর্কে যদি একই সময়ে কাজ করে চলে, সেক্ষেত্রে, এবং তাদের মধ্যে যদি পারস্পরিক মানে পারস্পরিক ব্যতিহার সম্পর্কে থাকে, তাকে সেটা বলছে ব্যতিহার কর্তা। তোমাদের আমি এই বিষয়টাকে সহজ করে আনার চেষ্টা করব, যেমন তোমরা ভালো করে বুঝে নেবে ব্যাপারটা। সহজ করে বলি, যদি কোনো কর্তা বা দুজন কর্তা যদি একই কাজ করেন এবং একজন কর্তা যদি সরে আসেন, যদি সরে আসার ফলে কাজটা বন্ধ হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। একটা উদাহরণ নিই, যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়। যদি এই বাক্যটা নিয়ে যদি আমরা ভাবি, তাহলে ক্রিয়াপদ যুদ্ধ হওয়াটা, বা যুদ্ধ হয়, এটা ক্রিয়াপদ। কাদের মধ্যে যুদ্ধ হয়? রাজায় রাজায়। তাহলে এই দুটো রাজা তাদের মধ্যে যুদ্ধ করছে, কে যুদ্ধ করছে? রাজারা। তাহলে এই দুটোই হচ্ছে কর্তা। তাহলে এটা কিরকম কর্তা? যদি একটা রাজা যদি চলে আসেন, তাহলে যুদ্ধ থেমে যাবে, বা একটা রাজা যদি আহত বা নিহত হন বা মারা যান, যুদ্ধ থেমে যাবে। মানে যখন কোনো বাক্যে দুটো কর্তা থাকবে এবং তারা একত্রিতভাবে কাজ করবে, এবং একজন সরে আসার ফলে বা একজন সেখান থেকে চলে যাওয়ার ফলে কাজটা বন্ধ হয়ে যাবে, যদি এমন জায়গায় দাঁড়ায়, সেটা হবে ব্যতিহার কর্তা। আশা করি বুঝতে পেরেছো। যেমন যেমন ওই মায়ে ঝিয়ে ঝগড়া করছে, যদি এরকম বলি যে ঝগড়া করার ব্যাপারটা, যদি মা বা ঝি যা কেউ যদি চুপ করে যায়, তাহলে ঝগড়া বন্ধ হয়ে যাবে। তোমরা দেখেছো পারিপার্শ্বিক অবস্থাতে। তাহলে ওই মা ঝিয়ের ঝগড়াটা কিন্তু মা এবং মেয়ে, সেটা হবে ব্যতিহার কর্তা। এরপরে আসি সহযোগী কর্তা। সহযোগী কর্তা কিরকম না, ব্যতিহার কর্তা যেমন দেখলাম যে একজনকে সরিয়ে নিলে কাজটা বন্ধ হয়ে যাচ্ছে, সহযোগী কর্তায় কিন্তু তেমনটি হবে না। সহযোগী কর্তায় দুটো কর্তাই থাকে, কিন্তু পারস্পরিক সহযোগিতার ভাব, মানে একে অপরকে সহযোগিতা করছে এমন ভাব বজায় থাকে, সেটা হচ্ছে সহযোগী কর্তা। যদি একটা উদাহরণ যদি দেখি, তাহলে এটা নিতে পারি।
যদি এই বাক্যটা যে মায়ে মেয়ে রান্না করছেন, তাহলে অনেক সময় প্রতিটা বাড়িতে প্রায় দেখা যায় যে মায়ে এবং মেয়ে রান্না করছেন, মা আর মেয়ে পারস্পরিক সহযোগিতা রান্না করে, অনেক বাড়িতে দেখা যায়। যদি এই বাক্যটা নিয়ে ভাবি তাহলে মা আর মেয়ে দুজন উভয় কাজ করছে, যে কাজ করে সে কর্তা হয়, তাহলে মায়ে আর মেয়ে দুজন কর্তা। এটা কি ধরনের কর্তা? যদি ওই কাজ রান্না করা থেকে যদি মেয়ে কিছুক্ষণের জন্য বিরতি নেয় তাহলে মা রান্না করবেন, আবার মা যদি কিছুক্ষণের জন্য বিরতি নেয় তাহলে মেয়ে রান্না করবে। দুজনের বিরতি নেওয়ার কথা আসছে না, যদি একজন চলে আসে তবু কাজটা হবে। তার মানে একজনের উপর একজন পুরোপুরি ডিপেন্ডেন্ট, মানে পুরোপুরি নির্ভরশীল নয়, একজন চলে আসলেও আরেকজন কাজ করতে পারবে, মানে একটা সহযোগিতা তাদের মধ্যে রয়েছে। এরকম যদি হয় তাহলে মায়ে মেয়ে রান্না করছেন, তাহলে এটা হচ্ছে যেহেতু সহযোগিতার ভাব রয়েছে, এটা হচ্ছে সহযোগী কর্তা। যেমন গরু ছাগলে এক ঘাটে জল খাচ্ছে যদি বলি, তাহলে গরু চলে গেলে ছাগল খাবে, ছাগল চলে গেলে গরু খাবে, বা বাঘেও এক ঘাটে জল খাচ্ছে, অনেক উদাহরণ তোমরা পাবে বইতে। তা এটা হচ্ছে সহযোগী কর্তা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যারা এক ক্রিয়ার একাধিক কর্তা, মানে অনেক সময় দেখা যায় যে একটা মাত্র ক্রিয়াপদ থাকে এবং তার অনেকগুলো কর্তাপদ থাকে। যেমন কিরকম? যেমন যে বলি রাহুল, রহিম, রতন, মানে রাহুল, রহিম ও রতন মাঠে খেলা করছে। তাহলে খেলা করছে বলেন তিনজন, খেলা করছে ক্রিয়াপদ, তিনজন খেলা করছে। তাহলে রাহুল, রহিম এবং রতন যদি বলি বাক্যে নিয়ে এরকম ভাবে রাহুল, রহিম ও রতন কি করছে? রাহুল, রহিম ও রতন খেলছে। যদি এই বাক্যটা নিই তাহলে খেলছে ক্রিয়াপদ, কে বা কারা খেলছে? তিনজনই, রাহুল, রহিম আর রতন খেলছে। তাহলে এই যে রাহুল, রহিম আর রতন ক্রিয়াপদ কিন্তু একটা, কর্তা কিন্তু একাধিক বা তিনজন, একাধিক। তাহলে এরকম যদি কোনো বাক্য থাকে তাহলে সেই কর্তাটা হবে এক ক্রিয়ার একাধিক কর্তা। যদিও এই সবগুলো গৌণ, এগুলো ভাগ তোমরা নাও করতে পারো, তবুও একটু জেনে দেখো। এরপর যেটা আছে এক কর্তার একাধিক ক্রিয়া। যদি এটা ভাবি কর্তাপদ একটা কিন্তু অনেক ক্রিয়াপদ, যদি বলি ধরো বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা নিতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখতেন, কবিতা লিখতেন, গল্প লিখতেন, উপন্যাস লিখতেন। তাহলে এই যে লিখতেন ক্রিয়াপদ, অনেকগুলো তিনি কাজ করতেন, মানে অনেকগুলো ক্রিয়াপদ, এবং করতেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর একা, মানে কর্তা একটা। তাহলে এরকম যদি থাকে তাহলে সেটা হবে এক কর্তার একাধিক ক্রিয়া। বুঝে গেছে? তারপরে 11 নম্বরে আসি, সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। যদি এটা বলি, তোমরা বাচ্চরে শিখেছো, জেনেছো যে বাচ্য 4 প্রকার। যেটা আগে ছিল কর্তৃবাচ্য যখন থাকতো সেটা উক্তকর্তা হতো, কর্ম আর ভাববাচ্য হলে অনুক্তকর্তা হতো, আর একটা বাচ্য আছে নাম হচ্ছে কর্ম কর্তৃবাচ্য, যেখানে কি হয় না, যেখানে প্রধান কাজ হচ্ছে যে কর্মপদ কর্তা রূপে অবস্থান করে। সেটা হচ্ছে যেমন যদি বলি ঘন্টা বাজে, যদি এই বাক্যটা যদি নিই ঘন্টা বাজে, আসলে কি ঘন্টা বাজে? ঘন্টাকে বাজানো হয়, তবু ঘন্টা শব্দটা কি করছে না, সে কর্মপদ হয়েও, মানে কি বাজে? ঘন্টা কর্মপদ হয়েও কর্তা রূপে অবস্থান করছে।
তাহলে সেক্ষেত্রে এরকম যদি ঘটনা ঘটে, তাহলে এই যে কর্মকর্তী বাচ্যের যে কর্তা, যেটা যে কর্তারূপে অবস্থান করে, সেক্ষেত্রে এই কর্তাকে বলা হয় কর্মকর্তী বাচ্যের কর্তা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে যেটা আছে, মানে এর পরে যেগুলো আছে, যেমন উপবাক্যীয় কর্তা, ঠিক আছে, বা বাক্যাংশ কর্তা, এগুলো খুব একটা প্রয়োজন হয় না, মানে এগুলোকে একেবারে অপ্রয়োজনীয় বলবো না, তবে অপ্রধান বটে, তাই এগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাব না। এই করে তোমরা মনে মনে জেনে রাখবে, এই 11টা ভাগ 14টা ভাগে ভাগ করা যায়, তবু এই 11টা তোমরা ভালো করে জেনে রেখো। উক্ত কর্তা একবার সংক্ষেপে বলে রাখি যে কর্তৃবাচ্যের কর্তা হলে উক্ত কর্তা, যদি ভাব বা কর্মবাচ্য হয় তাহলে অনুক্ত কর্তা, যদি যেটা অসমাপিকা ক্রিয়ার কর্তা তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা, আর বাক্যে যদি দুটো কর্তা থাকে এবং যদি দেখা যায় যে নিজে কাজ না করে অপরকে দিয়ে করিয়ে নেয় সেটা হচ্ছে প্রযোজক কর্তা, আর ওই যেভাবে যে যার অনুপ্রেরণায় বা যে অনুপ্রেরিত হয়ে কাজ করে সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা, আর ক্রিয়াপদ যে ধাতু থেকে তৈরি কর্তা পদ যদি সেই ধাতু থেকে তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে সমধাতুজ কর্তা, আর যদি দেখা যায় যে দুজনের মধ্যে ব্যতিঘাত সম্পর্ক হয় দুটো কর্তার মধ্যে, মানে একজনকে সরিয়ে নিলে আর কাজ হবে না, সেক্ষেত্রে তাকে বলা হয় ব্যতিঘাত কর্তা, আর যদি পারস্পরিক মধ্যে সহযোগিতার ভাব জন্ম লাভ করে বা সহযোগিতা থাকে সেটা হচ্ছে সহযোগী কর্তা, আর এক ক্রিয়ার একাধিক কর্তা তোমাদের উদাহরণ আমি দিয়েছি যে ক্রিয়াপদ একটা কিন্তু কর্তাপদ অনেক, যেমন রাম শ্যাম যদু মাঠে খেলতে গেছে, এরকম যদি থাকে সেটা হচ্ছে এক ক্রিয়ার একাধিক কর্তা, আর এক কর্তার একাধিক ক্রিয়া। এটা কেমন তোমরা বলেছি রবীন্দ্রনাথের উদাহরণ দিয়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখতেন, কবিতা লিখতেন, গল্প লিখতেন সেক্ষেত্রে, আর কর্মকর্তী বাচ্যের কর্তা যেখানে তোমরা শুনেছো মানে যেখানে কর্মপদ কর্তারূপে অবস্থান করে। আশা করি তোমরা কর্তৃকারকের বিভিন্ন ভাগগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা রেখো, সেখানে কর্ম এবং অন্যান্য যে কারকগুলো রয়েছে তার ভাগে আমরা যাব। আজকে এইটুকু থাক, ধন্যবাদ, বাড়িতে থাকো, সুস্থ থাকো।